কোনো জি, তো আমাদের সাথে আছেন শিরিন ম্যাডাম, আমাদের সবার পরিচিত, আমাদের বন্ধু আর ভালো স্যার। শিরিন ম্যাডাম আমাদের আজকে খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন, পলিগ্রেস্ট মেডিসিন কস্ট্রিকাম আমরা একসাথে উপস্থাপন করবেন ডক্টর শিরিন আক্তার ম্যাডাম, প্লিজ। জি স্যার, আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। তো শীতের সকালে সবাইকে গুড মর্নিং, ক্লাসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমার হোমিও রেমেডি হচ্ছে কোস্টিকাম। কোস্টিকামের সোর্স হচ্ছে মিনারেল কিংডম এবং সিনোনিমস হচ্ছে পটাশিয়াম হাইড্রেট, আর এর প্রভাব হচ্ছে ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান। ডিউরেশন অফ অ্যাকশন হচ্ছে, অর্থাৎ এর ক্রিয়াকাল হচ্ছে আপ টু 50 days। Asthmatic ব্যাকগ্রাউন্ড হচ্ছে সোরা অ্যান্ড সাইকোসিস। টেম্পারামেন্ট হচ্ছে নার্ভাস। ডায়াথেসিস হচ্ছে রিউমেটিক, অর্থাৎ ডায়াথেসিস বলতে বোঝায় যে এই রোগে ভোগার, একটা নির্দিষ্ট রোগে ভোগার টেন্ডেন্সি বা প্রবণতাকে বলা হয় ডায়াথেসিস। তো এর বাত ব্যথার টেন্ডেন্সি আমরা দেখতে পাই। থার্মাল রিলেশনশিপ হচ্ছে চিলি পেশেন্ট, অর্থাৎ এরা শীত কাতর। তো কোস্টিকাম একটি পলিক্রেস্ট রেমেডি, এবং যেহেতু এটা একটি পলিক্রেস্ট রেমেডি, এর কিন্তু আমরা জানি যে পলিক্রেস্ট রেমেডিটা সেভারাল ডিজিজে, অর্থাৎ অনেক রোগে ইউজ হয় এবং এর অনেক অর্গানে কাজ রয়েছে কোস্টিকামে। এর প্রধান যে ক্রিয়া স্থল হচ্ছে নার্ভাস সিস্টেম এবং কানেকটিভ টিস্যুর উপরে। এটা একটা ইউনিক রেমেডি, এবং সেই সমস্ত রেমেডি গুলোর মধ্যে একটি, যে রেমেডি গুলো ছাড়া আমরা আমাদের প্র্যাকটিসের কথা চিন্তাই করতে পারি না। তো এমন একটা গুরুত্বপূর্ণ রেমেডি নিয়ে আমি আজকে আলোচনা করব। তো এর কনস্টিটিউশন, অর্থাৎ ধাতুগত বৈশিষ্ট্য সম্পর্কে একটু বলছি। কোস্টিকামের হাইড্রোজেনেট কনস্টিটিউশন উইথ শ্যালো কমপ্লেক্স জোন, dark hair and rigid muscular fibers, physically very weak, emaciated and anemic. তো হাইড্রোজেনেট কনস্টিটিউশন বলতে বোঝায় সেলের সাইটোপ্লাজমে ওয়াটার কন্টেইন করার ক্যাপাসিটি অনেক বেশি থাকে, যার কারণে হাইড্রোজেনেট কনস্টিটিউশনের পেশেন্টরা রেইনি, কোল্ড, ড্যাম্প ওয়েদারে ভেজিটেবল ফুডস, বিশেষ করে যে সমস্ত শাকসবজি, ফলমূল পানিতে জন্মে, সেগুলো খেলে তাদের সিস্টেমে ওয়াটার মলিকিউলস এর সংখ্যা বেড়ে যায়, যার ফলে তাদের সমস্ত কমপ্লেইন্স গুলো, সিমটমস গুলো বেড়ে যায়। আর আরেকটা কনস্টিটিউশনাল সিমটমস এর কথা বলেছি, সেটা হচ্ছে শ্যালো কমপ্লেক্সন। তো শ্যালো কমপ্লেক্সন বলতে কমপ্লেক্সন হচ্ছে যে গায়ের বর্ণ, বিশেষ করে ফেসের বর্ণকে বলা হয় কমপ্লেক্সন। আর শ্যালো কমপ্লেক্সন বলতে বোঝায় আমাদের যে গায়ের যে ন্যাচারাল কালার আছে সেটা হারিয়ে যায়। এর পরিবর্তে হয় কি, আমাদের এর পরিবর্তে হয় কি যে হলুদ বা বাদামি বর্ণের হয়ে যায়। বিশেষ করে ফেসের বর্ণটা যদি এরকম হয়, তাহলে সেটাকে বলা হয় শ্যালো কমপ্লেক্সন। এদের চুল কালো হয় এবং পেশিগুলো খুব দৃঢ় হয়। শারীরিকভাবে এরা খুব দুর্বল হয়, শীর্ণ হয় এবং রক্ত স্বল্পতায় ভোগে। আর শিশুদের কনস্টিটিউশনাল সিমটমস হচ্ছে যে চিলড্রেন আর লেট ইন লার্নিং টু ওয়াক ডিউ টু নার্ভাস উইকনেস, আনস্টেডি ওয়াকিং অ্যান্ড ইজি ফলিং। তো শিশুরা, কোস্টিকামের শিশুরা দেরিতে হাঁটতে শেখে, ক্যালকেরিয়া ফসের শিশুদের মতো। শিশুরা দৃঢ়ভাবে হাঁটতে পারে না, সহজেই পড়ে যায়। শিশুটি হাঁটছে বা দাঁড়িয়ে আছে, হঠাৎ করে দেখবেন আপনি যে শিশুটি পড়ে গেছে, অর্থাৎ তার হাঁটার মধ্যে একটি টলমল অবস্থা আপনি দেখতে পাবেন।
আর রজার মরিসন তার ডেস্কটপ কুকি নোটস অ্যান্ড কনফার্মেটরি সিমটমসে কোষ্ঠিকামের অ্যাপিয়ারেন্স সম্পর্কে, পেশেন্টের অ্যাপিয়ারেন্স সম্পর্কে বলেছেন যে লিন, ডার্ক অ্যান্ড ইন্টেন্স হয়, অর্থাৎ কোষ্ঠিকামে পেশেন্টরা হালকা পাতলা গড়নের হয়, এদের গায়ের রং মলিন হয়, অর্থাৎ গায়ের রং, চোখের মনি, তারপরে হচ্ছে চুল, এগুলো কালো হয়। এবং ইন্টেন্স পার্সন বলতে বোঝায় যে এদের যে ইমোশনস, ওপিনিয়ন্স গুলো খুব জোরালো হয়। এটার ব্যাখ্যা আমি পরে আরো দিব। আর আরেকটা কথা বলেছেন যে মে বি রিফাইন্ড, ভেরি রিফাইন্ড। তো রিফাইন্ড পার্সন বলতে বোঝায় যে এদের যে আচার আচরণ সেটা গুড হয়, অর্থাৎ ভালো হয়, এবং এদের যে রুচিটা সুরুচিপূর্ণ হয় এরা। আচ্ছা, এখন আমি কোষ্ঠিকামের কজেশন নিয়ে আলোচনা করব, কারণ কজেশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সিমটমস। তো লং লাস্টিং গ্রিপ, অর্থাৎ দীর্ঘদিনের মুখ্য কষ্ট থেকে তার অসুস্থতার সৃষ্টি হতে পারে, সে অসুস্থ হতে পারে, যেটা আমরা অরাম, ইগনেশিয়া, ন্যাট্রামিউ, ল্যাকেসিস, ফসফরিক অ্যাসিড, স্টেফিসেরিয়ার মধ্যে দেখি। ফ্রম লস অফ স্লিপ, অনিদ্রা থেকেও কিন্তু সে অসুস্থ হতে পারে। দেখা যাচ্ছে যে কোষ্ঠিকামের পেশেন্টরা দীর্ঘ সময় তার ঘুম হয় না, প্রায় রাতই তাকে অনিদ্রায় কাটাতে হয়। তো সে ক্রমাগত অনিদ্রার কারণে সে অসুস্থ হয়ে পড়তে পারে। এছাড়াও ফ্রাইট, অর্থাৎ ভয় থেকে, যেটা আমরা অ্যাকোনাইট, তারপর হচ্ছে পালসিডিলা, ইগনেশিয়া, লাইকোপোডিয়ামের মধ্যে দেখতে পাই। এবং জয়, আনন্দ থেকে আরো মেডিসিন আছে, সেটা হচ্ছে কফিয়া এবং জেলসিমিয়াম। সাপ্রেশন অফ স্কিন ইরাপশন, অর্থাৎ উৎক্ষেপ চাপা দেওয়ার কারণে যদি কোনো অসুস্থতা দেখা দেয়, বিশেষ করে দেখা যায় ইনসেনিটি দেখা দেয়, অর্থাৎ পাগলামো দেখি, যদি সাপ্রেসড অপচিকিৎসার মাধ্যমে যদি ইরাপশন সাপ্রেস করা হয়, তাহলে ইনসেনিটি আমরা দেখতে পাই, পাগলামো দেখতে পাই, উন্মাদ রোগ হয়। এক্সপোজার টু কোল্ড, অর্থাৎ ঠান্ডায় এক্সপোজ হওয়ার কারণে বার্নস এর ক্ষেত্রে কিন্তু কোষ্ঠিকাম খুবই চমৎকার একটা রেমেডি। এছাড়াও আরো রেমেডি আছে, সেটা হচ্ছে আর্সেনিক এবং ক্যান্থারিস। তো বার্নস এর ক্ষেত্রে আমরা দেখি প্রথমেই ক্যান্থারিসের কথা চিন্তা করি, কিন্তু কিছু দূর অগ্রসর হলো, বার্নস এর যদি কোনো কেস থাকে, ক্যান্থারিস দেওয়ার পরে কিছু দূর অগ্রসর হলো, কিন্তু আর অগ্রসর হচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা কোষ্ঠিকামের কথা চিন্তা করব, তাহলে কেসটা সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। আরেকটা হচ্ছে সেলফ ফেব্রাইল কন্ডিশন, অর্থাৎ ঝলসে যাওয়ার কারণে যদি তার জ্বর ভাব হয়, এই কন্ডিশন হয়, সেক্ষেত্রেও কিন্তু আমরা কোষ্ঠিকামের কথা চিন্তা করবো। এছাড়া লেড পয়জনিং, অর্থাৎ সীসার বিষক্রিয়ার ক্ষেত্রেও কোষ্ঠিকাম খুবই চমৎকার একটি মেডিসিন। আরেকটা বড় মেডিসিন হচ্ছে অ্যালুমিনা। স্পেয়ার অফ অ্যাকশন, অর্থাৎ ক্রিয়াস্থল, অর্থাৎ যে সমস্ত অর্গান গুলোতে কোষ্ঠিকাম বেশি কাজ করে সেগুলো হচ্ছে মেডুলা অবলাঙ্গাটা, ভেগাস নার্ভস, ল্যারিংস এবং ট্রাকিয়া। তো ল্যারিংস এবং ট্রাকিয়া বোল্ড লেটারে লেখা আছে, এটার উপরে খুব বেশি কাজ রয়েছে কোষ্ঠিকামের। ইউরিনারি ব্লাডার, অর্থাৎ মূত্রথলিতে, অ্যান্ড মিউকাস মেমব্রেইন, অর্থাৎ শৈশলিক ঝিল্লিতে। আরেকটা অনেক বেশি ক্রিয়া রয়েছে যে অর্গানটাতে, সেটা হচ্ছে ফ্লেক্সো টেন্ডন্স, অর্থাৎ টেন্ডন্স বলতে বোঝায় আমাদের স্ট্রং ফ্লেক্সিবল যে টিস্যু রয়েছে, যেটা আমাদের মাসেলকে বোনের সাথে সংযোগ করে, অ্যাটাচ করে, সেটাকে বলা হয় টেন্ডন্স। তো ফ্লেক্সো টেন্ডন্স এর উপরে যেটা আমাদের ফোর আর্মের সাথে আমাদের হাতের আঙ্গুলগুলো কে সংযুক্ত করে, তো সেটাকে বলা হয় ফ্লেক্সো টেন্ডন্স। তো এইটার উপরে কিন্তু খুব চমৎকার কাজ রয়েছে কোষ্ঠিকামের, এবং স্কিনের উপরেও আমরা কোষ্ঠিকামের ক্রিয়া দেখতে পাই। আর এটা হচ্ছে রাইট সাইডের, সাধারণত কোষ্ঠিকাম হচ্ছে রাইট সাইডের রেমেডি, কিন্তু লেফট সাইডের অসুস্থতাতেও কিন্তু আমরা কোষ্ঠিকামের কথা চিন্তা করতে পারি। অর্থাৎ
আপনি দেখবেন যে বিভিন্ন বইতে দেওয়া আছে যে লেফট সাইডের প্যারালাইসিস এর ক্ষেত্রে এবং সেই সাথে নামনেস যদি থাকে তাহলে আমরা কোষ্ঠিকামের কথা চিন্তা করব। এখন আমি কোষ্ঠিকামের মেন্টাল সিমটমস নিয়ে আলোচনা করব। তো কোষ্ঠিকামের পেশেন্টরা সিনসিয়ার ভেরি ইন্টেন্স আইডিয়ালিস্টিক পেশেন্ট হয়, অর্থাৎ কোষ্ঠিকামের পেশেন্টরা সিনসিয়ার বলতে বোঝায় যে কোষ্ঠিকামের পেশেন্টরা ভান, ছল, ভণ্ডামি, প্রতারণা থেকে সম্পূর্ণ মুক্ত থাকে। তারা মেকি কিছু দেখানোর চেষ্টা করে না, তারা তাই বলে বা দেখায় যা তারা সত্যিকার অর্থে ফিল করে, বিলিভ করে। মোট কথায় স্ট্রেট ফরওয়ার্ড পারসন হয়, অর্থাৎ এরা অনেস্ট হয়। এরা এদের রিয়েল ফিলিংস গুলো, ইমোশনস গুলো অপরের সাথে শেয়ার করে, কোনো কিছু হাইড করার চেষ্টা করে না। আপনি রুব্রিক্স দেখবেন যে হিটলেস, অর্থাৎ এরা কোনো কিছুই লুকায় না, সবকিছুই অপরের সাথে শেয়ার করার চেষ্টা করে। তো কোনো কিছু হাইড করার চেষ্টা করে না, যেমনটা আমরা ক্রুজার পেশেন্টদের মধ্যে দেখতে পাই। ক্রুজার পেশেন্টরাও কিন্তু চিলি পেশেন্ট হয় এবং হাইপোজেনিক কনস্টিটিউশনের হয় এবং বার্ডস এর একটা প্রবণতা আছে, আরো অনেক কিছু মিল আছে। কিন্তু ক্রুজার পেশেন্ট আমরা দেখলাম যে কোষ্ঠিকামের পেশেন্টরা হচ্ছে এক্সট্রোভার্টেড, আর ক্রুজার পেশেন্টরা কিন্তু তার সম্পূর্ণ উল্টোটা হয়, অর্থাৎ ইন্ট্রোভার্টেড। তো ক্রুজার পেশেন্টরা তার একটা এক্সপেক্টেড অ্যান্ড প্রেজেন্ট ইমেজ পোর্ট্রে করার জন্য তার আনপ্লেজেন্ট লিডস, অর্থাৎ অপ্রীতিকর বিষয়গুলো হাইড করার চেষ্টা করে। তার জীবনের অনেকটা সময়, অনেকটা এনার্জি সে ব্যয় করে, এমনকি প্রতারণা ও মিথ্যাচারের আশ্রয় নেয়, ছল চাতুরির আশ্রয় নেয়, সবার কাছে একটা গ্রহণযোগ্য ইমেজ তৈরি করার জন্য। আরেকটা সিমটমস এর কথা বলেছিলাম আমি, যে ভেরি ইন্টেন্স, অর্থাৎ কোষ্ঠিকামের পেশেন্টরা সবকিছুতে এক্সট্রিমলি আর্নেস্ট আর সিরিয়াস হয়, অর্থাৎ এরা সবকিছুতে খুব আন্তরিক হয়। এরা ছোটখাটো বিষয়গুলোতে খুব সচেতন থাকে, আর হচ্ছে তুচ্ছ কাজগুলো এরা খুব যত্ন সহকারে নিখুঁত ভাবে করার চেষ্টা করে। এবং আমি আগেও বলেছি যে এদের ইমোশনস এবং ওপিনিয়নস, অর্থাৎ এদের আবেগ এবং মতামত গুলো খুবই জোরালো হয়। আর আরেকটা হচ্ছে যে আইডিয়ালিস্টিক হয় এরা। তো আইডিয়ালিস্টিক পারসন বলতে বোঝায় যে এদের মধ্যে কিছু হাই এবং নোবেল প্রিন্সিপালস, পারপোজ, গোলস, অর্থাৎ নীতি, উদ্দেশ্য, লক্ষ্য, উদ্দেশ্য থাকে এবং এগুলো তারা তাদের মনের মধ্যে লালন করে এবং অনুসরণ করে। এইটাকে বলা হয় আইডিয়ালিস্টিক পেশেন্ট। যেহেতু আমরা জানি যে কোষ্ঠিকাম কেলি পরিবারের অন্তর্ভুক্ত একটি রেমিডি, আমরা এটাও জানি যে কেলি গ্রুপের যতগুলো রেমিডি রয়েছে তাদের মধ্যে কিন্তু এই রেমিডি গুলোর পেশেন্টরা অনেক বেশি দায়িত্ব, কর্তব্য, সচেতন হয় এবং নীতি, নৈতিকতা, আদর্শের ব্যাপারে খুব স্ট্রিক্ট হয়। তো এদের এই রেমেডির যে পেশেন্টরা, বিশেষ করে কোষ্ঠিকাম, কেলিকার্প, এদেরকে কোনোভাবেই আপনি তাদের আদর্শ থেকে বিচ্যুত করতে পারবেন না। কোষ্ঠিকামের ক্ষেত্রেও কিন্তু আমরা তেমনটাই দেখতে পাই। তো আরেকটা সিমটমস হচ্ছে গ্রেট সিম্প্যাথি, আনএবল টু টলারেট আদার্স সাফারিংস। তো কোষ্ঠিকামের পেশেন্টরা অনেক বেশি সহানুভূতিশীল হয়, অন্যের দুঃখ কষ্ট তারা একেবারেই সহ্য করতে পারে না। এরা এতটাই সহানুভূতিশীল হয় যে নিউজ বুলেটিনসে যদি কোনো দুঃখ কষ্টের সংবাদ শুনে অথবা দুঃখ দুর্দশা কোনো মানুষকে দেখলে তার চোখ দিয়ে পানি চলে আসে, এবং কুকুর বিড়ালের কষ্টেও, জীবজন্তুর কষ্টেও তার চোখ দিয়ে পানি চলে আসে এবং সে কান্না করে ফেলে। কোষ্ঠিকামের মতো নাইট্রিক অ্যাসিডও অনেক বেশি সিম্প্যাথেটিক হয়, অর্থাৎ এরা খুব বেশি সহানুভূতিশীল হয়। এক্ষেত্রে একমাত্র পার্থক্য হচ্ছে নাইট্রিক অ্যাসিড
আসলেই শত্রুর বিরুদ্ধে কঠিন লড়াইয়ে, কঠিন যুদ্ধে অবতীর্ণ হয়, যুদ্ধ করে। তো নাইট্রিক অ্যাসিড পশ্চিকামের মতো শুধু শুধু যে অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করে এমনটা নয়, বরং যে তার ক্ষতি করেছে, তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তাকে আঘাত করেছে, তার বিরুদ্ধে সে লং অ্যান্ড আনফরগিভিং ব্যাটল, অর্থাৎ দীর্ঘস্থায়ী এবং ক্ষমাহীন একটা যুদ্ধে লিপ্ত হয়। তো নাইট্রিক অ্যাসিড তার বন্ধুদের প্রতি সহানুভূতিশীল, কথা যেমন সত্য, কিন্তু তার এই সহানুভূতির পেছনে শর্ত রয়েছে, অর্থাৎ তার সহানুভূতিটা শর্ত সাপেক্ষ, এটাও কিন্তু তেমনই সত্য। যতক্ষণ পর্যন্ত আপনি তার বিশ্বস্ত বন্ধু থাকবেন, তার প্রতি আনুগত্য প্রদর্শন করবেন, তাকে সাপোর্ট করবেন, ততক্ষণ পর্যন্ত সে আপনার প্রতি সহানুভূতিশীল থাকবে। কিন্তু একবার যদি আপনি তাকে আঘাত করেন, তার কোনো ক্ষতি করেন, তার সাথে বিশ্বাসঘাতকতা করেন, বিট্রে করেন, সে কিন্তু আপনাকে কখনোই ক্ষমা করবে না, বরং আপনার ক্ষতি না করা পর্যন্ত সে ক্ষান্ত হবে না। এমনকি সে আপনাকে খুনও করবে, খুন করতেও কোনো প্রকার কুণ্ঠা বোধ করবে না। তো নাইট্রিক অ্যাসিডের এই রুব্রিক্সটা আছে কেন্ট রেপার্টরিতে, যে মাইন্ড হ্যাটেড পারসনস আনমুভড বাই অ্যাপোলাইজিস সিঙ্গেল রেমেডি এবং ফার্স্ট গ্রেডের রয়েছে। সহানুভূতিশীল তো সহানুভূতিশীল ওষুধের তালিকায় তৃতীয় ওষুধটি হচ্ছে ফসফরাস, এবং এটা ফার্স্ট গ্রেডে রয়েছে, রেপার্টরিতে ফার্স্ট গ্রেডে রয়েছে। কিন্তু পশ্চিকাম নাইট্রিক অ্যাসিড যে সিম্পেথি দেখায়, তার পেছনে এক ধরনের স্বার্থপরতা কাজ করে, সেলফিশনেস কাজ করে। এরা কিন্তু কিছু একটা পাবার জন্য সহানুভূতি প্রদর্শন করে, বাট ফসফরাস ইজ জেনুইনলি সিম্পেথেটিক। তারা স্বার্থের জন্য সহানুভূতি দেখায় না, তারা নিঃস্বার্থভাবে সহানুভূতি প্রদর্শন করে। ফসফরাসের মধ্যে সিম্পেথির চেয়ে এমপ্যাথিটা বেশি কাজ করে। তো সিম্পেথি সিমিলার ওয়ার্ড হচ্ছে এমপ্যাথি, যদিও সিমিলার ওয়ার্ড, কিন্তু এই দুটো ওয়ার্ডের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। যেমন ধরেন কোন একজন লোকের ঘর আগুনে পুড়ে ডিস্ট্রয় হয়ে গেল, তো সিম্পেথির ক্ষেত্রে, অর্থাৎ মিস্টার বা মিসেস পশ্চিকামের ক্ষেত্রে কি হবে, সে সরি ফিল করবে, অর্থাৎ সে দুঃখ বোধ করবে। আর এমপ্যাথি হচ্ছে মিস্টার বা মিসেস ফসফরাস কি হবে, যে সে যে লোকটার ঘর আগুনে পুড়ে গিয়েছে, ডিস্ট্রয় হয়ে গিয়েছে, তার যে দুঃখ কষ্ট হচ্ছে, তার যে যন্ত্রণা হচ্ছে, সেই সেম দুঃখ কষ্ট, সেই সেম যন্ত্রণাটা সে নিজের মধ্যে ফিল করবে, অর্থাৎ উপলব্ধি করবে। তো আমরা ফসফরাসের মধ্যে এমপ্যাথিটাই বেশি দেখতে পাই। আরেকটা সিমটমস হচ্ছে গ্রেট অ্যাঙ্গার ওভার ইনজাস্টিসেস টুয়ার্ডস হিমসেলফ অর আদার্স। তো নিজের প্রতি, অন্যের প্রতি যদি অন্যায় অবিচার হয়, তাহলে তার প্রচন্ড রাগ হয়। মিস্টার কোস্টিকাম বা মিসেস কোস্টিকামের প্রচন্ড রাগ হয়। কোন কোম্পানির ডিরেক্টর তার এমপ্লয়ির সাথে মিসট্রিট করলে সে রেগে যায়, অর্থাৎ সে অন্যায় একেবারেই সহ্য করতে পারে না, অন্যায়কে সে প্রশ্রয় দেয় না। অর্থাৎ শুধু তাই নয়, অন্যায় দেখলে তার প্রতিকার সে করেই ছাড়বে, এমন মানসিকতা নিয়ে কোস্টিকাম চলে। তো সে প্রতিবাদ করবে এবং প্রতিকারও করবে। এই জায়গাটাতে কোস্টিকাম এবং স্টেফিসেক্রিয়া একে অপরের কমপ্লিমেন্টারি হওয়া সত্ত্বেও দেখা যাচ্ছে যে ঠিক বিপরীত মেরুতে কিন্তু অবস্থান করে। যদিও এই দুটো রেমেডি একে অপরের কমপ্লিমেন্টারি, কিন্তু এই ক্ষেত্রে যে অন্যায়ের প্রতিবাদ করা, এই ক্ষেত্রে আমরা সম্পূর্ণ উল্টোটা দেখতে পাই স্টেফিসেক্রিয়ার মধ্যে। স্টেফিসেক্রিয়ার পেশেন্টরা কিন্তু অন্যায়ের প্রতিবাদ করতে পারে না। কেউ যদি তাকে অন্যায়ভাবে অপমান অপদস্থ করে, তাহলে সে শোনা যায়, কেউ যদি তাকে অন্যায়ভাবে অপমান অপদস্থ করে, সে প্রতিবাদ করবে না, কারণ প্রোটেস্ট করা
ঝগড়া করা তার কাছে মনে হয় যে তার সম্মান হানিকর বলে মনে হয়, সে সেটাকে গিলে ফেলবে বা হজম করবে। কিন্তু সে যে প্রোটেস্ট করতে পারলো না, অন্যায়ভাবে সবকিছু অন্যায়ভাবে তাকে অপমান অপদস্থ করলো, সবকিছু সে মেনে নিল, এটা তাকে কুড়ে কুড়ে খায়, যার ফলে সে অসুস্থ হয়ে পড়ে। আর মিস্টার কোশিকাম বা মিসেস কোশিকাম, আমি আগেও বলেছি যে এরা একেবারেই অন্যায় ইনজাস্টিস সহ্য করতে পারে না, অর্থাৎ এবং যারা এই ইনজাস্টিস করে তাদেরকে সে ঘৃণা করে। যার কারণে তার এই সিম্পেথি সহানুভূতি সোশ্যাল অ্যাক্টিভিজমে রূপ নিতে পারে। তো সোশ্যাল অ্যাক্টিভিজম হচ্ছে যারা অন্যায় অবিচার করে তাদের বিরুদ্ধে বয়কটস, স্ট্রাইকস, লেটার রাইটিং এন্ড পিটিশনস, সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন, এই ধরনের কার্যক্রমগুলো তারা করে। আরেকটা সিমটমস হচ্ছে অ্যাংজাইটি অ্যাবাউট আদার্স, অর্থাৎ অন্যের ব্যাপারে উৎকণ্ঠা। এই উৎকণ্ঠার পেছনেও একটা কোশিকামি পেশেন্টদের এই উৎকণ্ঠার পেছনেও একটা স্বার্থ কাজ করে। যেমন ধরেন সে একজন অশিক্ষিত শ্রমিক দলের একজন একমাত্র শিক্ষিত ব্যক্তি, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তার শ্রমিক দলের কোনো একটি শ্রমিকের উপর বেআইনি ভাবে চাপ সৃষ্টি করছে। তো মিস্টার কোশিকাম কি করবে, সেই শ্রমিকের সাপোর্ট নিবে, পক্ষ নিবে। এবং কারণ হচ্ছে সে যদি কিছু না করে আর শ্রমিকের যদি কিছু একটা হয়ে যায় তাহলে তার সমস্ত দলটি কিন্তু হুমকির মুখে পড়বে, এরকমটা সে মনে করে। আর এরকম যদি হয় তাহলে তার শক্তি নিঃশেষ হয়ে যাবে, কারণ সে মনে করে তার দলের শক্তি হচ্ছে তার শক্তি। আর এই স্বার্থের জন্যই সে কিন্তু তার দলের রক্ষণাবেক্ষণ, তার শ্রমিক যদি কোনো সমস্যায় পড়ে তাহলে কিন্তু সে সাপোর্ট করে এবং প্রতিবাদ করে। অ্যাংজাইটি অ্যাবাউট আদার্স, এই সিমটমসটা কিন্তু আর্সেনিক অ্যালবামস এর মধ্যে আরো অনেক মেডিসিনেই রয়েছে। তো আর্সেনিক অ্যালবামস রয়েছে যে অন্যের ব্যাপারে তার উৎকণ্ঠা ফিল করে, দুশ্চিন্তা করে। আমরা জানি যে আর্সেনিক অ্যালবামের পেশেন্টরা অনেক বেশি সেলফ সেন্টার্ড হয়, সেলফিশ হয়। এরা সবসময় নিজের ওয়েলবিং অর্থাৎ মঙ্গলের ব্যাপারে চিন্তা করে, অপরের ব্যাপারে এরা একেবারেই উদাসীন থাকে। কিন্তু এদেরকেও দেখা যায় মাঝে মাঝে এরা অন্যের ব্যাপারেও কিন্তু উৎকণ্ঠা ফিল করে। সেটার কারণ হচ্ছে সে যার উপর নির্ভরশীল, সে যদি অসুস্থ হয়, যেমন ধরেন যে তার সেবা যত্ন করছে, সে যদি অসুস্থ হয় তাহলে তার সেবা যত্ন কে করবে, তাকে কে টেক কেয়ার করবে, এরকমটা চিন্তা করেই সে তার জন্য উৎকণ্ঠা ফিল করে। আর কোষ্ঠিকামের পেশেন্টরা অন্যের ব্যাপারে উৎকণ্ঠা ফিল করে, তার সন্তানেরা যদি কোনো বাইরে যায় এবং ফিরতে দেরি হয়, তো কোষ্ঠিকামের পেশেন্টরা কিন্তু বিরক্ত হবে। সন্তানটি যদিও বাইরে যে আনন্দ উপভোগ করছে সেটা জানার পরেও সে বিরক্ত বোধ করবে এবং সব সময় কি করবে যে তার সন্তানরা কোথায় আছে, কখন আসবে, ফিরতে কেন দেরি হচ্ছে এটা জানার জন্য চেষ্টা করবে এবং অবিরত পায়চারি করতে থাকবে। এমনটা দেখা যায় যেটা আমরা ফসফরাসের মধ্যে দেখতে পাই না। ফসফরাস কিন্তু এমনটা নয়, সে উদ্বেগ অনুভব, সে অন্যের জন্য কিন্তু উদ্বেগ অনুভব করে। তো সে তখন উদ্বেগ অনুভব করে যখন অন্যেরা উদ্বেগের মধ্যে থাকে। ফসফরাস তখনই কিন্তু উদ্বেগ হয়, উদ্বিগ্ন হয়, অ্যাংজাইটি ফিল করে। আদারওয়াইজ সে কিন্তু যদি জানতে পারে যে তার সন্তান বাইরে যে খুব আনন্দ উপভোগ করছে, সে কিন্তু কখনোই উৎকণ্ঠা ফিল করবে না, দুশ্চিন্তা করবে না। আচ্ছা, আরেকটা সিমটমস হচ্ছে গ্রেট মেন্টাল ডালনেস এন্ড ফরগেটফুলনেস, অর্থাৎ আহ অনেক মেন্টাল প্লেনে যদি তাদের প্যাথোলজি প্রোগ্রেস করে তাহলে আমরা কোষ্ঠিকামের পেশেন্টদের মধ্যে গ্রেট মেন্টাল ডালনেস দেখতে পাই এবং ফরগেটফুলনেস ডেভেলপ করে। তো মেন্টাল ডালনেস বলতে বোঝায় এরা কোনো কিছু সহজে অনুধাবন করতে পারে না,
কোনো কিছু বুঝতে পারে না সহজে, কোনো সিদ্ধান্ত নিতে পারে না, মেন্টাল অ্যাক্টিভিটিস গুলো যথেষ্ট দ্রুততার সাথে করতে পারে না, সবকিছু ভুলে যায়, এমন একটা কন্ডিশনস তৈরি হয়। তো মেন্টাল ডালনেস এর কারণে পেশেন্টের মধ্যে কিন্তু একটা গ্রেট অ্যাংজাইটি ডেভেলপ করে, সেটা হচ্ছে হি উইল ফরগেট সামথিং, অর্থাৎ সে কোনো কিছু ভুলে যাবে। তো এই কারণে দেখা যায় যে পরবর্তী একটা সিমটমস ডেভেলপ করে, সেটা হচ্ছে চেকিং অ্যান্ড রিচেকিং টাস্ক কম্পালসিভলি, অর্থাৎ এবং ফাইনালি তার মধ্যে একটা কম্পালসিভ নিউরোসিস ডেভেলপ করে। কম্পালসিভ নিউরোসিস ডেভেলপ করে, তো কম্পালসিভ নিউরোসিস বলতে বোঝায় যে কম্পালসিভ নিউরোসিস হচ্ছে মেন্টাল ডিসঅর্ডার, যেখানে কোনো ব্যক্তি অবসেশন এবং কম্পালশন এই দুই ধরনের মেন্টাল ডিসঅর্ডারে ভুগতে পারে, অথবা যে কোনো একটিতে ভুগতে পারে। তো অবসেশন হচ্ছে আইডিয়াস অর থটস, অর্থাৎ পরিকল্পনা বা চিন্তা ভাবনায় কোনো ব্যক্তির মন নিমগ্ন থাকে, একের পর এক প্ল্যান বা চিন্তা ভাবনা তার মনের মধ্যে ভিড় জমাতে পারে, যা সে ইচ্ছে করলেও মন থেকে তাড়াতে পারে না। আর কম্পালশন হচ্ছে এমন কিছু কাজ যা সে কনস্ট্যান্টলি করতে বাধ্য হয়। কম্পালসিভ নিউরোসিস আমরা সিফিলি নামের মধ্যেও কিন্তু দেখতে পাই, সিফিলি নামের মধ্যেও রয়েছে। তো কোষ্ঠিকামের পেশেন্টের মধ্যে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে বারে বারে একটা জিনিস চেক করতে বাধ্য হয়, যেমন সে চুলাটা অফ করেছে কিনা একবার চেক করলো, কিছুক্ষণ পরে আবার সে যে দেখবে যে চুলাটা সে অফ করেছে কিনা, এই কিছুক্ষণ পর পরেই সে বারে বারে চেক করে দেখবে। সিকিলি নামের মধ্যে এই যে কম্পালসিভ নিউরোসিস আছে, সেখানে দেখা যাচ্ছে যে বারে বারে হাত ধোয়ার একটা টেন্ডেন্সি এবং বারে বারে একটা জিনিস চেক করার টেন্ডেন্সি আমরা দেখতে পাই। আরেকটা হচ্ছে যে ট্রেমারিং, তো কান ল্যারিংস এর প্যারালাইসিস এর কারণে দেখা যাচ্ছে যে কোষ্ঠিকামের পেশেন্টদের মধ্যে তোতলামি দেখা দেয়। তো বিশেষ করে সে যখন উত্তেজিত হয় তখন তার মধ্যে এই তোতলামোটা দেখা যায়। আরেকটা প্রমিনেন্ট সিমটমস হচ্ছে যে ফিয়ার্স দ্যাট সামথিং ব্যাড উইল হ্যাপেন, অর্থাৎ তার মধ্যে একটা ভয় কাজ করে যে খারাপ কোনো কিছু ঘটবে, এরকম একটা ভয় কাজ করে। তো ভয়ের সাথে উৎকণ্ঠা আমরা জানি যে এই ওষুধের একটি প্রধান লক্ষণ। বিনা কারণে বা সামান্য কারণে সে প্রাণ ভয়ে ব্যাকুল হয়ে ওঠে, তার মনে হয় কি জানি কি ঘটবে, অজানা ভয়ের আশঙ্কায় সে ভীত হয়ে হয়ে ওঠে, কি যেন একটা মহা বিপদ এসে পড়বে, এই ভয়ে সর্বদা ভীত এবং উদ্বিগ্ন থাকে। আর রোগী যতই চিন্তা করে ততই ভীত এবং চঞ্চল এবং উদ্বিগ্ন হয়ে ওঠে। এটা কিন্তু কোষ্ঠিকামের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা সিমটমস। তার মধ্যে কিছু ভয় কাজ করে, সেটা হচ্ছে ডার্ক, অন্ধকারের ভয়, ডগস, কুকুরের ভয়, এবং অর আদার্স অ্যানিমালস, অন্যান্য জীবজন্তুর ভয়, গোস্ট, ভূতের ভয়ও তার মধ্যে কাজ করে। তো অচেনা লোক দেখলে সে ভয় পায়, অজানা স্থানে সে থাকতে চায় না, অন্ধকারে থাকতে চায় না, সামান্য শব্দে সে চমকে ওঠে, আহ সামান্য কিছুতেই সে স্পর্শকাতর হয়ে পড়ে, এমনটা আমরা দেখতে পাই। আর আরেকটা সিমটমস হচ্ছে ওভারলি সেন্সিটিভ চিলড্রেন লিভস ফ্রম ট্রাইফলস। তো কোষ্ঠিকামের শিশুরা অনেক বেশি সংবেদনশীল হয়, সামান্য কিছুতেই দেখা যায় যে একটু সামান্য বকাঝকা করলো বা একটু রাগ দিল, মা বাচ্চাটা কেঁদে ফেলবে, যেখানে কান্না করার কথা না সেখানে সে কান্না করে ফেলবে, এরকম একটা টেন্ডেন্সি আমরা দেখতে পাই, যেটা পালসিটিলার শিশুরাও কিন্তু কান্নার একটা টেন্ডেন্সি আছে। তো তো এখানে আমরা ডিফারেন্সিয়েট করব যে কোষ্ঠিকামের শিশুরা কিন্তু অনেক বেশি সেন্সিটিভ হয় এবং এক্সাইটেবল হয়, অর্থাৎ এরা স্পর্শ সংবেদনশীল হয় এবং উত্তেজিত হয়,
আর তারা অন্যের ব্যাপারে খুব বেশি সচেতন থাকে এবং অন্যের জন্য তাদের অনেক বেশি সহানুভূতিশীলতাও কাজ করে এবং তাদের ইমোশনস গুলো আমি আগেও বলেছি যে খুব ইন্টেন্স হয়, ইন্টেন্সলি এরা ফিল করে, জোরালো হয়। আর কোষ্ঠিকামের পেশেন্ট সামান্য বকাঝকা করলে বা একটু রাগ দিলে দেখা যাচ্ছে শিশু পেশেন্ট দেখা যাচ্ছে যে কান্না করে ফেলে। তো পালসেটিলার মধ্যে আমরা কান্নার টেন্ডেন্সি দেখতে পাই, আর পালসেটিলার শিশুরাও কান্না করে, কিন্তু পালসেটিলার শিশুরা হচ্ছে মাইল্ড জেন্টেল হয়, প্রকৃতির হয় অর্থাৎ এবং ইয়েল্ডিং হয়, অর্থাৎ এরা শান্ত, নম্র, ভদ্র এবং সহজেই অন্যের বশ্যতা স্বীকার করে নেয়। আপনি যদি একটু তাকে আদর করে বলেন বাবা আমাকে এই কাজটা করে দাও, সে কিন্তু তার শত কষ্ট সত্ত্বেও সে কিন্তু সেই কাজটা করবে। আর আরেকটা হচ্ছে কোষ্ঠিকামের পালসেটিলার শিশু পেশেন্টরা বা শিশু পেশেন্টরা দেখা যায় যে অন্যের সিম্পেথি চায় এবং এটা তাদের বাবা মার বা অন্যের দৃষ্টি আকর্ষণ করার জন্য সে কিন্তু আহ, কান্না করে। তো এমনটা আমরা দেখতে পাই। আরেকটা সিমটমস হচ্ছে যে হারিডনেস, ইট ফাস্ট রাশিস ইন টাস্ক, অর্থাৎ কোষ্ঠিকামের পেশেন্টদের মধ্যে ব্যস্তগ্রস্ত একটা ভাব কাজ করে এবং সবকিছু খুব তাড়াহুড়ো করে করার চেষ্টা করে। খাবারও সে খুব দ্রুত খায়, কাজগুলো সে খুব দ্রুততার সাথে করে। আবার কোষ্ঠিকামের মধ্যে কিন্তু উল্টোটাও আমরা দেখতে পাই, অর্থাৎ কন্ট্রাডিক্টরি সিমটমসও রয়েছে। এরা অলস হয় এবং কাজের প্রতিও তাদের অনীহা রয়েছে, যেটা রেপার্টরিতে আছে যে মাইন্ড ইন্ডোলেন্স অ্যাভারশন টু ওয়ার্ক, রেপার্টরিতে রয়েছে। আর আরেকটা সিমটমস হচ্ছে হিস্ট্রি অফ সেক্সুয়াল অ্যাবিউজ অর ভায়োলেন্স ইন দ্য ফ্যামিলি, অর্থাৎ যৌন নির্যাতনের বা পারিবারিক সহিংসতার যদি হিস্ট্রি থাকে সেক্ষেত্রেও কোষ্ঠিকামের কথা আমরা কনসিডার করব। এটা কিন্তু অনেক মেডিসিনে আছে, তো পূজাতেও আছে, কার্সিনো আছে। তো আমরা সেক্ষেত্রে কোষ্ঠিকামের কথা চিন্তা করবো যদি অন্যান্য সিমটমস মিলে যায়। পিভিস ইরিটেবল কোয়ারেলসাম সেন্সোরিয়াস মুড, অর্থাৎ পিভিস মিন্স যে হ্যাভিং অর শোয়িং অ্যান ইরিটেবল ডিসপোজিশন, অর্থাৎ খিটখিটে স্বভাব থাকা এবং সেটা প্রদর্শন করাকে বলা হয় পিভিস। তো ইরিটেবল খিটখিটে, কোয়ারেলসাম ঝগড়াটে, এবং এরা ঝগড়াটে হয় নাচ ভূমিকার মতো। তো আরেকটাই হচ্ছে যে এরা অন্যের কঠোরভাবে সমালোচনা করে, যেটাকে আমরা সেন্সোরিয়াস বলি, অর্থাৎ চিত্রান্বেষী। মেলানকলি মুড, স্যাডনেস, হোপলেস, রোগী কোষ্ঠিকামের পেশেন্টরা অনেক বেশি বিষণ্ণ প্রকৃতির হয়, কিছুতেই তার মনকে সে প্রফুল্ল রাখতে পারে না। তার কাছে মনে হয় নিরাশাজনক, যেটা আমরা অরাম মেটালিকামের মধ্যে দেখেছি। এবং সত্যি কথা বলতে কি কোষ্ঠিকামের পেশেন্টরা সবসময় একটা অমঙ্গল আশঙ্কায় ভীত থাকে। তাহলে সে কিভাবে তার মনকে সে প্রফুল্ল রাখবে, কিভাবে সে আনন্দ বোধ করবে, সবসময় ভবিষ্যতের অমঙ্গল চিন্তায় উদ্বিগ্ন থাকে সে। আরেকটা সিমটমস হচ্ছে এবং বিষণ্ণতায় ভোগে। আরেকটা সিমটমস হচ্ছে আমি বলেছিলাম যে হোপলেস, এদের মধ্যে নিরাশাটা অনেক বেশি কাজ করে। তো দেখা যাচ্ছে যে কোষ্ঠিকামের পেশেন্টরা চিন্তা করে যে মনে করে যে তার যে ব্যাধি হয়েছে, রোগ হয়েছে, সেটা আর সারবে না এবং আরোগ্য হবে না, এমনটাই মনে করে এবং তার মৃত্যুই হবে, এমনটা সে ভেবে নেয়। যার কারণে সে হতাশ হয়ে যায়, নিরাশ হয়ে যায়, বিষণ্ণতায় ভোগে, এমনটা দেখি। আরেকটা প্রমিনেন্ট সিমটমস হচ্ছে উইক মেমোরি, অ্যাবসেন্ট মাইন্ডেড, অর্থাৎ স্মৃতিশক্তির দুর্বলতা এবং উদাসীনতা। তো স্মৃতিশক্তি দুর্বলতা আমরা কোষ্ঠিকামের মধ্যে খুব বেশি দেখতে পাই। তো কোষ্ঠিকামের সাথে ফসফরাসের অনেক লক্ষণের কিন্তু আপনি মিল পাবেন। দুটো ওষুধেই দেখা যাচ্ছে যে উৎকণ্ঠা, অকারণে দুঃখ, ভয়, ভীতি এগুলো আছে এবং সন্ধ্যার সময়, রাত্রিকালে সিমটমস এর অ্যাগ্রাভেশন হয়, সেটাও আপনি দেখতে পাবেন, দুটো মেডিসিনেই রয়েছে। তো আমরা
দুটো মেডিসিনের সাথে ডিফারেন্সিয়েট করবো এভাবে যে কোস্টিকামের মেধা কিন্তু মেমোরি খুব উইক হয়, বিশেষ করে যদি সে মেন্টাল এক্সারশন করে তাহলে তার এই দুর্বলতা বৃদ্ধি হয়, দুর্বলতাটা বেড়ে যায়। আর ফসফরাসের পেশেন্টরা ইন্টেলিজেন্ট হয় আমরা জানি, এবং এদের মধ্যে মানসিক শক্তি তৎপরতা আপনি দেখতে পাবেন। তো ফসফরাসে দেখা যায় যে একটা মুহূর্তে একটা সময়ে সে খুব বেশি অ্যাংজাইটি ফিল করছে এবং কান্নাকাটি করছে, কিন্তু পর মুহূর্তেই আপনি দেখতে পাবেন যে সে হাসি খুশি আনন্দ আহ করছে, এরকমটা আপনি দেখতে পাবেন। কিন্তু কোস্টিকামের মধ্যে সবসময় একটা বিষণ্ণতা এবং কান্না করার একটা টেন্ডেন্সি আপনি দেখতে পাবেন। বিষণ্ণতায় সে অনেক বেশি ভোগে, সবসময় তার মধ্যে একটা বিষণ্ণতা বোধ কাজ করে, ওই যে অ্যাপ্রিহেনশন, একটা অমঙ্গল আশঙ্কায় সে ভীত থাকে। আরেকটা সিমটমস হচ্ছে রেস্টলেসনেস, অর্থাৎ অস্থিরতা। তো কোস্টিকামের পেশেন্টদের মধ্যেও পেশেন্টরা কিন্তু খুব বেশি অস্থির প্রকৃতির হয়। ইভেন আপনি দেখতে পাবেন সে শুয়ে আছে তার মধ্যেও সে ছটফট করছে। থ্যাংক ইউ। ছটফট করছে, এবং এটা রুব্রিক্স এর ভাষায় হচ্ছে যে টসিং অ্যাবাউট, অর্থাৎ সে বেডের মধ্যে এপাশ ওপাশ করছে, সে স্বস্তি ফিল করছে না। এমনকি নিদ্রার সময়ও সে পা দুটো, রাতে ঘুমের সময় সে কি করে পা দুটো নাড়তে থাকে, যেটা আমরা জিঙ্কামের মধ্যে এবং ম্যাডোর মধ্যে এই সিমটমসটা আছে। কিন্তু এগুলো ওই যে এপাশ ওপাশ করা, নিদ্রার সময় পা নড়ানো, এগুলো করেও সে কিন্তু শান্তি পায় না, অর্থাৎ স্বস্তি ফিল করে না, বেটার ফিল করে না। রাতে দেখা যায় যে সে বিছানা থেকে উঠে পায়চারি করতে বাধ্য হয়। আরেকটা সিমটমস হচ্ছে টেসিটার্ন সালকি, অর্থাৎ এরা টেসিটার্ন হচ্ছে মৌন স্বভাব, অর্থাৎ কারোর সাথে কথা বলতে চায় না, চুপচাপ থাকতে চায়। ইভেন কোস্টিকামের পেশেন্টরা কিন্তু আপনি যদি কোশ্চেন করেন তাহলে সে কোশ্চেনের অ্যান্সারটাও দিতে সে চায় না। আর সালকি হচ্ছে গুমরা মুখ, অর্থাৎ মুখ ভার করে সবসময় আহ ভার করে থাকে, এমনটা বোঝায়। আরেকটা সিমটমস আমরা দেখতে পাই যে লো স্পিরিটেড, অর্থাৎ এরা দুর্বল চিত্তের হয়, এরা খুব বেশি বিষণ্ণ হয়, মনমরা হয়, হতাশায় ভোগে। Full of timorous fancies, even child fears to go to bed alone. তো ভীতিপূর্ণ কল্পনায় এদের মনটা সবসময় ভরা থাকে, সেটা আপনি দেখবেন যে এদের ভীতিপূর্ণ কল্পনা করে এরা, এবং সে চোখ বন্ধ করলেই দেখা যায় যে ভয়ঙ্কর মূর্তি দেখতে পায়। ইভেন শিশুরা কি করে এই ভয়ের কারণে সে একা বেডে যেতে চায় না। তো পালসেটিলা শিশুদের মধ্যেও আপনি দেখবেন যে পালসেটিলা শিশুরাও প্যারেন্টসদের বেডে শোয়, একা শুতে চায় না। তো আপনি এভাবে ডিফারেন্সিয়েট করবেন যে পালসেটিলার পেশেন্ট, কোসিকামের পেশেন্টরা হচ্ছে চিলি পেশেন্ট, আর পালসেটিলার পেশেন্টরা হচ্ছে হট পেশেন্ট। অর্থাৎ দেখবেন পালসেটিলার শিশুদের এরা এতটাই গরম কাতর হয়, আপনি যদি তাকে দ্রুত কোলে নিয়ে দ্রুত হেঁটে বেড়ান তাহলে সে কিন্তু তার শরীরে উত্তাপের সৃষ্টি হবে, গরম বোধ করবে এবং সে কান্নাকাটি করবে। তো তাকে পালসেটিলা শিশুদের আস্তে আস্তে যদি আপনি খোলা বাতাসে ওপেন এয়ারে যদি হেঁটে বেড়ান তাহলে সে বেটার ফিল করে। আরেকটা সিমটমস হচ্ছে অ্যাপ্রিহেনশন অফ ইম্পেন্ডিং ডেঞ্জার উইথ আর্জিং টু স্টুল। তো আসন্ন বিপদের আশঙ্কা, যেটাকে বলা হয় অ্যাপ্রিহেনশন, আপনি পাবেন রেপার্টরিতে। সেই সাথে যদি স্টুলের ব্যাগ থাকে তখন আমরা কোস্টিকামের কথা অবশ্যই কনসিডার করবো, যদি অন্যান্য
সিমটমস মিলে যায়। অ্যাংজাইটি উইথ নৌজিয়া অ্যান্ড আর্জিং টু স্টুল, অর্থাৎ উৎকণ্ঠা সেই সাথে বমি বমি ভাব এবং স্টুলের বেগ যদি থাকে, সেই ক্ষেত্রে আমরা কোষ্ঠিকামের কথা চিন্তা করব। সাসপিসিয়াস এন্ড ডিস্ট্রাস্টফুল, অর্থাৎ এরা সন্দেহ প্রবণ হয় এবং অবিশ্বাসী হয়। তো এই আমি কোষ্ঠিকামের মেন্টাল একটা ইমেজ চরিত্র অঙ্কন করার চেষ্টা করলাম। এখন আমি কোষ্ঠিকামের ফিজিক্যাল জেনারেল নিয়ে একটু আলোচনা করব। Rawness and soreness all over the body, especially in throat with apnea, as if bruised arnica, as if sprained rastos. তো দেখা যায় তার পুরো শরীরে একটা হাজা ভাব থাকে এবং সোরনেস অর্থাৎ ক্ষতের মতো ব্যথা, ঘায়ের মতো ব্যথা বা টাটানি ব্যথা সে ফিল করে। এটা কিন্তু কোষ্ঠিকামের একটা প্রমিনেন্ট সিমটমস, স্পেশালি ইন থ্রট, অর্থাৎ বিশেষ করে তার গলায়। এবং সেই সাথে যদি অ্যাফোনিয়া হচ্ছে কণ্ঠস্বরের লোভ রোগের কারণে, যদি তার ল্যারিংস বা আর যদি মাউথ যদি ড্যামেজ হয়ে যায়, সেই সময় দেখা যায় যে সে, আমরা দেখি প্যারালাইটিক কন্ডিশনস কিন্তু থাকে, যেটা জিহ্বার হচ্ছে ল্যারিংস এর ট্রাকিয়ার অনেক প্যারালাইটিক কন্ডিশন থাকে। তো সেই ক্ষেত্রে যদি কণ্ঠস্বরের লোপ হয়, অর্থাৎ সে কথা বলতে পারছে না, তাহলেও কিন্তু আমরা কোষ্ঠিকামের কথা চিন্তা করব। আর অ্যাজ ইট টুইস্ট, অর্থাৎ থেতলে যাওয়ার মতো যদি ব্যথা হয়, তাহলে আমরা আনিকার কথা চিন্তা করব। অ্যাজ ইফ স্প্রেইনড রাস্ট্রকের কথা চিন্তা করব, অর্থাৎ মচকে যাওয়ার মতো যদি ব্যথা হয়, তাহলে আমরা রাস্ট্রকের কথা চিন্তা করব। At night, unable to get an easy position or lie still a moment, ইউপিটোরিয়াম পারফর মধ্যে আছে, রাস্ট্রক্সের মধ্যে আছে। তো রাতে সে কোনো অবস্থাতেই, কোনো অবস্থানেই সে শান্তি পায় না। কোষ্ঠিকামের পেশেন্টরা এমনই হয় এবং ছটফট করে থাকে। আমি আগেই বলে আসছি মেন্টাল সিমটমসে। তো এক মুহূর্তের জন্য সে কিন্তু স্থির হয়ে শুয়ে থাকতে পারে না, যেটা আমরা রাস্ট্রক্সের মধ্যে দেখতে পাই। কিন্তু আরেকটা সিমটমস আমি বলছি, আচ্ছা, মাস্ট মুভ কনস্ট্যান্টলি বাট মোশন ডাজ নট রিলিভ। তো তার অবশ্যই তাকে সবসময় নড়াচড়া করতে হয় এবং যে অস্বস্তি ফিল করে, এজন্য সে সবসময় সঞ্চালনের মধ্যে থাকতে হয় তাকে, কিন্তু নড়াচড়াতে সে কোনো উপশম তার হয় না, বেটার ফিল করে না। তো রাস্ট্রক্সের মধ্যেও কিন্তু আমরা দেখি যে রাস্ট্রক্সের পেশেন্টরাও স্থির ভাবে থাকতে পারে না। কিন্তু সে যখন তার মধ্যে সিমটমস হচ্ছে যে সে যখন প্রথম নড়াচড়া করে, তখন একটু সে পেইন ফিল করে, কিন্তু খারাপ বোধ করে। কিন্তু যখন সে কিছুক্ষণ হাঁটার পরে তার কিন্তু সে রিলিফ পায় এবং অনেক বেশি হাঁটার পরে, দীর্ঘক্ষণ ধরে হাঁটার পরে সে কিন্তু টায়ার্ড, এক্সস্টেড হয়ে যায়, অর্থাৎ ক্লান্ত হয়ে যায়, যার কারণে দুর্বল হয়ে যায়, যার কারণে তাকে কিন্তু অবশ্যই বসে পড়তে হয় অথবা শুয়ে পড়তে হয়, যেটা কেন্টের বইতে খুব স্পষ্ট ভাবে, আমরা অন্য কোথাও পাইনি, কেন্টের বইতে আমি দেখেছি যে খুব স্পষ্ট ভাবে এই কথাটা লেখা রয়েছে রাস্ট্রক্সের ব্যাপারে। এবং সে কিন্তু নড়াচড়া করে, সে স্বস্তি পায় বলেই কিন্তু সে নড়াচড়া করে রাস্ট্রক্সের পেশেন্টরা। তো আইয়ের ক্ষেত্রে আমরা যেতে পাই যে গ্রুপিং অফ আপার আইলিডস ক্যানট কিপ দ্যাম ওপেন, অর্থাৎ চোখের উপর পাতা ঝুলে পড়ে, চোখ খুলে রাখতে পারে না, যেটা আমরা কলোফাইলামের মধ্যে দেখতে পাই, জেলসিমিয়াম গ্রাফাইটিস এর মধ্যে রয়েছে। আর দুটো পাতা মানে দুটো চোখের পাতাই যদি ঝুলে পড়ে, সেক্ষেত্রে আমরা সিপিআর কথা চিন্তা করব। তো বোরিক রেপার্টরিতে আছে আই চ্যাপ্টারে যে আইলিডস অ্যান্ড মার্জিনস ড্রুপিং, এটার আরেকটা মেডিকেল টার্ম হচ্ছে টোসিস। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেমে যে সিমটমস গুলো রয়েছে সেটা হচ্ছে স্টোমাক। তো একটা পিকুলিয়ার সিমটমস আছে যে অ্যাপিটাইট ডিসঅ্যাপিয়ার্স when attempting to eat, অর্থাৎ কোষ্ঠিকামের রোগী ক্ষুধার্ত হয়ে আপনি দেখবেন যে সে টেবিলে বসে, কিন্তু খাবারের কথা চিন্তা করলে, খাবার দেখলে, খাবারের গন্ধে তার ক্ষুধা চলে যায়, সে আর খেতে পারে না।
যেটা কেলিকার্বনিকামেও কিন্তু খাবারের প্রতি অনীহা রয়েছে, এবং কেলিকার্বনিকামে হচ্ছে যে পাকস্থলীতে এক ধরনের এমটিনেস, অল গন ফিলিংস কাজ করে, অর্থাৎ খালি খালি বোধ, শূন্যতা বোধ কাজ করে তার স্টোমাকের মধ্যে। আর চায়নাতে আপনি দেখতে পাবেন যে তার ক্যানাইন হাঙ্গার, অর্থাৎ রাক্ষসে ক্ষুধা আছে, তা সত্ত্বেও সে খাবার দেখলেই তার আর খেতে ইচ্ছে করে না। আর কৌশিকামের পেশেন্টদের স্টোমাকে এক ধরনের অদ্ভুত অনুভূতি থাকে, যেন ওই স্থানে মানে স্টোমাকে চুন ফুটছে এরকম একটা ফিলিংস কাজ করে, এবং পাকস্থলীর মধ্যে কম্পন, জ্বালা, হ্যাঁ, এগুলো এগুলো হয়। তো যদি সে কফি পান করে তার এই স্টোমাকের লক্ষণগুলো, সব লক্ষণই বেড়ে যায়। কিন্তু যদি ঠান্ডা জল পান করে তাহলে কিন্তু তার স্টোমাকের সিমটমস গুলো কমে যায়, যেটা ফসফরাসের মধ্যে আছে। মানে হচ্ছে কলিকি পেইন অর্থাৎ শুল বেদনা কিন্তু স্টোমাকের যে পেইন আছে সেটা কমে যায়, যেটা ফসফরাসের মধ্যেও আছে। আর এর হচ্ছে যে সমস্ত খাবার খেতে সে পছন্দ করে বা অপছন্দ করে সেটা হচ্ছে ক্র্যাবিং, সল্টি, বেকন বেকন এবং স্মোক মিটস, চিজ, এগস, এগুলোর প্রতি তার ইচ্ছা রয়েছে, সেগুলো খেতে চায়। সেটা হচ্ছে যে লবণাক্ত খাবার, শুকরের দাবাদার মাংস, লবণাক্ত দাবাদার মাংস এবং ঘুমায়িত মাংস, পনির, ডিম, এগুলো সে খেতে চায়। আর অ্যাভার্সন হচ্ছে সুইটস, এটা কিন্তু একটা প্রমিনেন্ট সিমটম। কোষ্ঠিকামের পেশেন্টরা মিষ্টি খেতে পছন্দ করে না, এরা মশলাযুক্ত খাবার পছন্দ করে। আর স্টুলের ক্ষেত্রে কোষ্ঠিকামের খুবই একটা পিকুলিয়ার সিমটমস রয়েছে, সেটা হচ্ছে কনস্টিপেশন, ফ্রিকোয়েন্ট ineffectual desire, knocks home, stool passes better when person is standing, impeded by hemorrhoids, tough and shining like grease in children with nocturnal enuresis, অর্থাৎ কোষ্ঠবদ্ধতা, বারে বারে তার নিষ্ফল মল বের হয় না, ভূমিকার মতো। তো কোষ্ঠিকামের পেশেন্টদের কি হয়, প্যারালাইটিক কন্ডিশনস এর জন্য কোষ্ঠিকামের পেশেন্টরা যদি দাঁড়িয়ে থাকে, দাঁড়িয়ে থেকে যদি কম ব্যাগ দিলেই তার মলটা ইজিলি বের হয়ে যায়। আর আমরা জানি যে দাঁড়িয়ে প্রস্রাব করতে সুবিধা হয় হচ্ছে সারসাপিরিলা। আর তার যে হ্যামোরয়েডস অর্থাৎ অর্শের কারণে সে কিন্তু মল ত্যাগ করতে তার কষ্ট হয়, বাধা হয়, তো স্টুল পাস করতে পারে না। তো এবং অর্শের মধ্যে দেখবেন যে দপ কর একটা পেইন, পালসেটিং একটা পেইন এবং আগুনের মতো জ্বালা থাকে। আর এই কারণেই হয়তো বা মিস্টার কোস্টিকাম বা মিসেস কোস্টিকাম তার স্টুলটা পাস করতে পারে না অর্শের কারণে, এত পেইনের কারণে। তো আর স্টুলটা শক্ত হয়, যে ডাব বলছে শক্ত, কঠিন হয় এবং চকচকে হয় এবং চর্বির মতো দেখতে হয়। তো শিশুদের যদি কোষ্ঠবদ্ধতা থাকে এবং সেই সাথে যদি শিশুরা শয্যা মূত্র অর্থাৎ বেড ওয়েটিং যেটাকে বলে, শিশু যদি রাতে বিছানায় প্রস্রাব করে তাহলে কিন্তু আমরা কোষ্ঠিকামের কথা চিন্তা করব। তো কেন্ট রেপার্টরিতে আছে অনেক রুব্রিক্স আছে, কিন্তু এতগুলো বলতে গেলে সময় কভার হবে না। তো কেন্ট রেপার্টরিতে আছে যে রেকটাম চ্যাপ্টারে কনস্টিপেশন, স্ট্যান্ডিং, passes স্টুল ইজিয়ার হয়ে, অর্থাৎ যখন সে দাঁড়িয়ে থাকে তখন সে খুব সহজেই মল ত্যাগ করতে পারে। আচ্ছা, ইউরিনারি সিস্টেমের ক্ষেত্রে কোষ্ঠিকামের খুব চমৎকার কাজ রয়েছে, সেটা হচ্ছে ব্লাডার অর্থাৎ মূত্রথলিতে আমরা দুই ধরনের পক্ষাঘাত দেখতে পাই। এক ধরনের পক্ষাঘাত হচ্ছে যে মাসল অফ এক্সপালশন, অর্থাৎ সেই পেশির মাধ্যমে প্রস্রাবটা বের হয়ে যায়, সেই পেশির পক্ষাঘাত হয়, এবং যার কারণে কি হয়, প্রস্রাব আটকে যায়। আমরা দেখতে পাই যে সেই মাসেলের প্যারালাইসিসের কারণে, এক্সপালশন মাসেলের প্যারালাইসিসের কারণে তার প্রস্রাবটা আটকে যায়। আর আরেক ধরনের পক্ষাঘাত হচ্ছে প্যারালাইটিক কন্ডিশনস হচ্ছে স্ফিংক্টার ভেজিকি,
স্ফিংটার ভেসিকি, তো এটা সরি আমি একটু আপ আসছে তো এই জন্য আমি গেটটা খুলে দিই। আচ্ছা, তো স্ফিংটার ভেসিকি হচ্ছে স্ফিংটার ভেসিকির প্যারালাইসিসের কারণে দেখা যায় যে তার অসারে অর্থাৎ ইনভলান্টারি ইউরিনেশন হয়, অর্থাৎ অসারে অনিচ্ছাকৃত ভাবে তার প্রস্রাবটা বের হয়ে যায়। আর আরেকটা সিমটমস হচ্ছে প্রমিনেন্ট সিমটম, দ্য ইউরিন এসকেপস ইনভলান্টারি হোয়েন কাফিং, অর্থাৎ সে সে যখন কাশি দেয় তখন তার প্রস্রাব এমনি এমনি বের হয়ে যাওয়া, অনিচ্ছাকৃত ভাবে বের হয়ে যায়, যেটা আমরা পালসিটিলার মধ্যে ভিয়েটনামের মধ্যে আরো মেডিসিন রয়েছে দেখতে পাই। তো আর আরেকটা সিমটমস হচ্ছে যে প্রসবের পর যদি প্রস্রাব আটকে যায় সেই ক্ষেত্রে কোষ্ঠিকামের কথা চিন্তা করব। আর আরেকটা হচ্ছে যে সিজারের পরেও যদি প্রস্রাব আটকে যায় তাহলেও কিন্তু আমরা কোষ্ঠিকামের কথা চিন্তা করব। ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের ক্ষেত্রে আমরা যে সিমটমস গুলো দেখি যে মেন্সেস টু আর্লি টু ফিবল অনলি ডিউরিং দ্য ডে, সিজ অন লাইং ডাউন। এর যে মাসিক সেটা নির্দিষ্ট সময়ের অনেক আগেই হয়ে যায়, পরিমাণে খুব অল্প হয়, আর কেবল দিনের বেলায় তার মেনস্ট্রুয়াল ব্লিডিং হয়। শুয়ে থাকলে তার মেনস্ট্রুয়াল ব্লিডিংটা বন্ধ হয়ে যায়, তার রজস্রাব বন্ধ হয়ে যায়। এটা একটা পিকুলিয়ার সিমটমস। তো কেন্টে আছে যে জেনিটালিয়া ফিমেল চ্যাপ্টারে আছে, কেন্ট রেপার্টরিতে মেন্সেস ফ্লাইং সিজ ওয়াইড। আর পাঠকে আছে, পাঠক রেপার্টরিতে আছে মেন্সেস ডে অনলি। রেসপিরেটরি সিস্টেমে আমরা দেখতে পাই যে coughs deeper and deeper trying to reach the mucus। তো এদের কি হয় যে কাশিটা গভীর ভাবে হয়, অর্থাৎ খুব জোরালো ভাবে সে কাশি দেয় যাতে সে গয়ারটা তুলতে পারে, কিন্তু সে গয়ারটা তুলতে পারে না, তাকে গিলে ফেলতে হয়। আর আরেকটা সিমটমস হচ্ছে যে কফ, এটা পিকুলিয়ার সিমটমস, কফ বেটার বাই কোল্ড ড্রিঙ্কস ওয়ার্স ব্যান্ডিং ফরওয়ার্ড। অর্থাৎ সে যদি কাশিতে ঠান্ডা পানি খায় তাহলে তার কাশি উপশম হয়, সেটা কমে যায়, তো সেটা হচ্ছে কোষ্ঠিকাম। আর সে যদি সামনের দিকে ঝুঁকে বসে তাহলে কিন্তু তাহলে তার কাশি বেড়ে যায়। তো আমরা দেখলাম যে তার ঠান্ডা পানি খেলে তার যে কফ কাশি ভালো হয়ে যায়, কাশি কমে, স্টোমাকের পেইন কমে। আর আরেকটা হচ্ছে তার ঠান্ডা জলে তার প্যারালাইটিক কন্ডিশনস এরও কিন্তু উন্নতি হয়। তো যদি কোষ্ঠিকামের পেশেন্ট গরম পানিতে হাত দেয় বা গরম পানি লাগায়, তাহলে হাতে গরম পানি লাগায় তাহলে কিন্তু তার মেরুদণ্ডের যে পুরনো স্পর্শকাতর যন্ত্রণা সেটা কিন্তু সৃষ্টি হয়, এবং যদি সে এই অবস্থায় ঠান্ডা জলে গা ধোয় তাহলে তার এই যন্ত্রণার উপশম হয়। যদিও কোষ্ঠিকাম চিলি পেশেন্ট, hoarseness with rawness and aphonia in the morning, aggravation in the morning। তো তার যে স্বরভঙ্গ দেখা যায় এবং সেই সাথে কাঁচা হাজা ভাব এবং গলা কাঁচা হাজা ভাব থাকে এবং কণ্ঠস্বরের লোপ হয়, এমনটা আমরা দেখতে পাই। আর সকালে বাড়ে কোষ্ঠিকামের যে হর্সনেস বা অ্যাফোনিয়া সেটা সকালে বাড়ে, আর সন্ধ্যায় বাড়ে হচ্ছে কার্বোবেস এবং ফসফরাস। আরেকটা সিমটমস হচ্ছে যে পোস্ট ডিপথেরিক প্যারালাইসিস, অর্থাৎ ডিপথেরিয়ার পরবর্তীতে যে পক্ষাঘাতটা দেখা দেয়, এটা কিন্তু একটা সাংঘাতিক অবস্থা, এবং খুব কম সংখ্যক রেমেডি রয়েছে যে এই কন্ডিশনসটাকে কিওর করতে পারে। তো তার মধ্যে কোষ্ঠিকাম একটি।
এছাড়াও আপনি ল্যাকেসিস এবং পপুলাসের কথা চিন্তা করবেন, কারণ এই দুটো মেডিসিন এই যে পোস্ট ডিপথেরিক প্যারালাইসিস এর ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট মেডিসিন। তো ল্যাকেসিসে আমরা জানি যে এরা গরম কাতর হয় এবং নিদ্রার মধ্যে বা নিদ্রার পরে এদের বৃদ্ধি লক্ষণ আছে। এবং ল্যাকেসিস তার যে গলার সমস্যার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সে কিন্তু লিকুইড খাবার খেতে পারে না, কিন্তু সলিড খাবার সে খেতে পারে, এমনটা আমরা দেখতে পাই। আর এক্সট্রিমিটিস এর ক্ষেত্রে তো আমি আগেই বলেছি যে এদের শিশুরা সময় মতো হাঁটতে পারে না এবং টলমল একটা অবস্থা দেখা যায়, দৃঢ়ভাবে হাঁটতে পারে না, পড়ে যায়। আর আরেকটা হচ্ছে রিউমেটিক অ্যাফেকশন। তো with contraction of the flexors and stiffness of the joint, tendon and shortening of muscles. এটা এমন একটা নিয়মের মধ্যে আছে, আর অনেক মেডিসিন আছে। তো বাত রোগ এবং সেই সাথে যদি দেখা যায় যে ফ্লেক্সর মাসেলস বা টেন্ডেন্সের, যেটা আমি আগেই বলেছি যে টেন্ডেন্সের যদি কন্ট্রাকশন হয় অর্থাৎ সংকুচন হয়, এই ক্ষেত্রে কিন্তু খুবই চমৎকার একটা রেমেডি। এবং কেন্টের ম্যাটেরিয়া মেডিকাতে এটা খুবই হাইলাইট করে টেন্ডেন্স একটা আলাদা প্যারা করে লেখা আছে যে টেন্ডেন্সের উপরে খুব ভালো কাজ করে, সংকুচিত হয়ে যায় এবং আক্রান্ত অঙ্কটা হয় কি সংকুচিত হয়ে যাওয়ার কারণে সেটা আকৃষ্ট হয়ে পড়ে, অর্থাৎ গ্রোন আপ, অর্থাৎ টেনে ধরে। সে হয়তো হাতটাকে কি করতে পারে না, সে হাতটাকে মেলতে পারে না, এমনটা আমরা দেখতে পাই। আরেকটা হচ্ছে স্টিফনেস অফ দ্য জয়েন্ট, এবং জয়েন্ট গুলোতে আড়ষ্ট ভাব দেখা যায়, টান টান টেনশন টান টান ভাব দেখা দেখা যায় যে টান টান হয়ে যায়। এবং শর্টেনিং অফ মাসেলস, অর্থাৎ মাসেল গুলো তার খাটো হয়ে যায়, ছোট হয়ে যায়। তো কন্ট্রাকচারস অফ মাসেলস এন্ড টেন্ডনস, এটা কেন্ট ম্যাটেরিয়া মেডিকাতে খুব হাইলাইট করে দেওয়া হয়েছে এবং বোল্ড লেটারে লেখা আছে। আরেকটা হচ্ছে যে cicatrices, especially burns if felt freshen up, become sore again. Old injuries reopen. Patients say they never have been well since that burn. অর্থাৎ সিকাট্রিসিস বলতে আমরা বুঝি যে ক্ষত চিহ্ন, পুড়ে যাওয়া বা ঝলসে যাওয়ার কারণে দেখা যায় যে ক্ষত চিহ্ন হয় এবং সেটা ভালো হয়ে যায়, কিন্তু তারপরে আবার কিছুদিন পরে দেখা যায় আবার সেই ক্ষতটা দেখা দেয়। অর্থাৎ পুরানো ক্ষতের জায়গায় আবার নতুন করে ক্ষত হয়, ঘা হয়। তো রোগীরা বলে যে পুড়ে যাওয়ার পর থেকে ওই ঘা আর ভালো হয়নি। তো এই ক্ষেত্রে আমরা অবশ্যই একবার হলেও কোষ্ঠিকামের কথা চিন্তা করব। Worse, large, jagged, often pedunculated, bleeding easily, exuding moisture, small all over the body, on eyelids, face, on the nose. তো আঁচিল, এদের আঁচিলের থাকে, ক্ষুধার মতো এদের আঁচিলের প্রবলেম থাকে। পেপটিসাইডিয়ার মধ্যেও আছে যে আমরা আঁচিলের প্রবলেম। তো আঁচিল গুলো অনেক বড় হয় এবং খাঁজ কাটা হয় দেখতে, এবং প্রায় বোটার মতো ঝুলে থাকে। আর এগুলো তো একটু টাচ করলে বা অল্পতে একটু কাপড়ের খসা লাগলেই দেখা যায় রক্ত বার হয় আর রস বের হয়। আর পুরো শরীরেই দেখা যায় যে ছোট ছোট আঁচিলে ভরা থাকে। আর এবং এদের দেখা যায় যে আইলিডস, অর্থাৎ চোখের পাতায়, মুখমণ্ডলে, ফেসে এবং নাকের উপরে আঁচিল দেখতে পাওয়া যায়। সেক্ষেত্রে আমরা হাতের আঙ্গুলের ডগায় তাদের আঁচিল দেখা যায়। আরেকটা হচ্ছে মডালিটিস, অর্থাৎ হ্রাস বৃদ্ধি। অ্যাগ্রাভেশন হয় in clear fine weather, coming from the air into a warm room, rhinia. Cold air, especially drop to cold air, on becoming cold from getting wet or bathing. অর্থাৎ পরিষ্কার সুন্দর আবহাওয়ায় তার অ্যাগ্রাভেশন হয়। বাইরের খোলা হাওয়া হাওয়া থেকে গরম ঘরে আসলে, অর্থাৎ বাইরে সে খোলা ওপেন এয়ারে ঘুরে বেড়ালো, তো সে যখন গরম ঘরে আসে তখন তার দেখা যাচ্ছে অ্যাগ্রাভেশন হয়, যেটা আমরা ব্রাইনের মধ্যে দেখতে পাই। ঠান্ডা বাতাসে, বিশেষ করে বাতাসের ঝাপটা লাগলে তার দেখা যাচ্ছে ফেসিয়াল প্যারালাইসিস হয়, বেলস পালসি হয়, আরো টর্টিকলিস হয়, এই ধরনের প্রবলেম গুলো আমরা দেখতে পাই।
আরেকটা হচ্ছে যে ঠান্ডা লেগে ভিজলে, আর আরেকটা হচ্ছে প্যারালাইসিস এর ক্ষেত্রে আমরা প্যারালাইসিস এর ক্ষেত্রে হয় কি, এদের প্যারালাইসিসটা এক অঙ্গের হয়, অর্থাৎ কোন একটা অঙ্গে হয়, এবং সাধারণত এটা ডান দিকে হয়, এবং সেই সাথে যদি আপনি দেখেন যে পেশির শক্তিটা ধীরে ধীরে কমছে, এবং পেশিতে আকস্মিক টান অর্থাৎ টুইচিং, আকস্মিক ভাবে টান দেয় বা ঝাঁকুনি ফিল করে, তাহলে আমরা কোষ্ঠিকামের কথা চিন্তা করব। তো বাতাসে, খোলা বাতাসে, ঠান্ডা খোলা বাতাসে হচ্ছে গাড়িতে চড়ে বেড়ালো বা ঘুরে বেড়ালো, তখন সেই বাতাসটা লেগে যদি তার বেলস পালসি হয় বা পক্ষাঘাত হয়, সেই ক্ষেত্রে কিন্তু কোষ্ঠিকাম খুবই চমৎকার একটা মেডিসিন। এবং এই ক্ষেত্রে আমরা অ্যাকোনাইটের কথাও চিন্তা করতে পারি। তো অ্যাকোনাইট হচ্ছে যে তরুণ ক্ষেত্রে, প্যারালাইটিক কন্ডিশনস এর তরুণ ক্ষেত্রে আমরা অ্যাকোনাইটের কথা চিন্তা করব। তারপরে যদি অ্যাকোনাইট দিয়ে বা কাজ না হয়, তখন আমরা ক্রনিক ক্ষেত্রে, ক্রনিক কেসের ক্ষেত্রে আমরা কোষ্ঠিকামের কথা চিন্তা করব। আরেকটা হচ্ছে অ্যামেলিওরেশন ইন ড্যাম ওয়েট ওয়েদার, ওয়ার্ম এয়ার, অর্থাৎ উপশম হচ্ছে ভেজা স্যাঁতসেঁতে আবহাওয়ায় গরম বাতাসে, আর্দ্র আবহাওয়ায়। আর রিলেশন সম্পর্কে আমি একটু বলছি যে কমপ্লিমেন্টারি হচ্ছে কলোসিনথিস স্টেফিসেগ্রিয়া, অর্থাৎ পরিপূরক। দেখা যাচ্ছে ইনিমিক্যাল অর্থাৎ শত্রুভাবাপন্ন সম্পর্ক হচ্ছে ফসফরাস। তো ফসফরাস কি হবে যে ফসফরাসের আগে এবং পরে কখনোই কোষ্ঠিকাম আমরা ইউজ করব না, দেব না পেশেন্টকে। আর অলওয়েজ ডিসএগ্রিস হচ্ছে দ্য অ্যাসিডস এন্ড কফিয়া, অর্থাৎ বিদেশ ভাবাপন্ন সম্পর্ক হচ্ছে অ্যাসিড জাতীয় ওষুধগুলোর সাথে এবং কফিয়ার সাথে। আর কম্পেয়ার করব আর্নিকার সাথে। কোন ক্ষেত্রে? সেটা হচ্ছে যে তার যে মিউকাসটা সেটা সে গিলে ফেলে এই ক্ষেত্রে। এবং জেলস গ্রাফাইটিস সিপিয়া, সিপিয়া আমরা কম্পেয়ার করব টোসিসের ক্ষেত্রে, অর্থাৎ চোখের পাতা ঝুলে পড়ে, চোখের পাতার পক্ষাঘাত, সেই ক্ষেত্রে আমরা সিপিয়ার সাথে সিপিয়া গ্রাফাইটিস জাসিমিয়ামের সাথে কম্পেয়ার করব। আরেকটা হচ্ছে হর্সনেস এর ক্ষেত্রে রিমেক্স এবং কার্বোভেজের সাথে কম্পেয়ার করব। আর অ্যাফোনিয়ার ক্ষেত্রে, ক্রনিক অ্যাফোনিয়া ক্ষেত্রে সালফারের সাথে আমরা অ্যাফোনিয়ার ক্ষেত্রে চিন্তা করব। তো ক্রনিক অ্যাফোনিয়ার ক্ষেত্রে আমরা সালফার এর কথাও চিন্তা করতে পারি। আরেকটা হচ্ছে যে আমি এটা আগেও বলেছি যে লেড পয়জনিং এর কারণে যদি প্যারালাইসিস হয়, সেটা কোষ্ঠিকাম কিন্তু অ্যান্টিডোটস করে। তো ধন্যবাদ সবাইকে। আজকের মতো আমার বক্তব্য এখানেই শেষ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জাজাকাল্লাহ ম্যাডাম, কি দিলেন! অসাধারণ, থ্যাংক ইউ স্যার। অসাধারণ ম্যাডাম, খুব মজা পাইলাম। যদিও শীতকাতর পেশেন্ট ম্যাডাম, হ্যাঁ, শীতে তার উপশম, তাই না? একটা মজার কথা, আবার জি স্যার। শীত ঠান্ডার কারণে ফেসিয়াল প্যারালাইসিস, তাই না ম্যাডাম? জি স্যার। ঠান্ডা বাতাস লেগে, বাতাসে ঝাপটা লেগে বা ঠান্ডা বাতাসে। খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমি আসলে কালকে গুছাতে পারি নাই, অত ভালোভাবে বলতে পারি নাই, কিন্তু চেষ্টা করেছি স্যার। অনেক 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 শুনেছি ম্যাডাম। খুবই চমৎকার লেকচার দিচ্ছেন ম্যাডাম। থ্যাংক ইউ স্যার। বলছি যে বাঁ হাতে আঙুলগুলো কন্ট্রাকশন, মানে টেনে ধরেছে, খুলতে পারছে না, সেখানে কি কোষ্ঠিকাম দেওয়া যাবে? জি স্যার, ওই যে ফ্লেক্সো টেন্ডেন্স এর কথা তো বলাই আছে স্যার। ওইটাকে ফ্লেক্সো টেন্ডেন্স এর ক্ষেত্রে খুব চমৎকার একটা মেডিসিন হচ্ছে কোষ্ঠিকাম। এমনি প্যারালিসিস ছিল, যদি অন্যান্য সিমটমস মিলে যায়, তাহলে আপনি অবশ্যই চিন্তা করবেন। আরো সে পেশেন্টটা শীতকাতর কিনা বা অন্যান্য সিমটমস যদি আপনি দেখেন যে মিল আছে, টোটালিটি অফ সিমটমস, তাহলে আপনি কোষ্ঠিকামের কথা। কার্ডিয়াক অ্যারেস্টের পর লেফট সাইডটা প্যারালিসিস হয়ে গেছিল, কোষ্ঠিকাম সিমটমস ছিল,
দেয়া হয়েছে সব ঠিক আছে, আগে তো হাঁটতেই পারতো না, এখন হাঁটতে পারছে। সবই ঠিক আছে, শুধু ওই আঙুলগুলো, বাঁ হাতে আঙুলগুলো খুলতে পারছে না। কাস্টিকাম 1M পর্যন্ত দেয়া হয়েছে, জি স্যার। তাতে অনেক ইমপ্রুভ। তাহলে আপনি আবার কেস টেকিং নিয়ে যেহেতু ইমপ্রুভ হচ্ছে তার আপনি দেখেন, আর তা না হলে আপনি আবার কেস টেকিং নেন, নিয়ে তার কোন মেডিসিনটা আসে সেটা আপনি দিবেন। আমার আসলে ক্ষুদ্র জ্ঞান, আমি যতটুকু জানি ততটুকুই আপনাকে বললাম। তো আমাদের মহসিনুজ্জামান স্যার খুব ভালো অভিজ্ঞ ডক্টর, তো উনি যদি স্যার আপনি যদি কিছু বলতেন। হ্যাঁ, আমি কি একটু হাই পাওয়ার দেবো, মানে 1M এর পর 10M? হ্যাঁ, দিয়ে দিতে পারেন, যেহেতু ইমপ্রুভ হচ্ছে তাহলে তো দিতে পারেন। না, ইমপ্রুভ তো হয়েছে, হ্যাঁ, 90% হয়েছে। আর ওই তাহলে দিয়ে দেখতে পারেন। আঙুলটায় কি আটকে আছে। জি স্যার। স্যার মহসিনুজ্জামান স্যার, আপনি যদি কিছু বলতেন স্যার। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ। তো আসলে এগুলো তো ফিলোসফির কথাবার্তা, আমরা তো লেভেল অফ হেলথ করতেছিলাম, ওইখানে ওই ধরনের আলোচনা আছে। প্রথম জিনিস হলো যে কোস্টিকাম অনেক সময়, কোস্টিকামের একটা বৈশিষ্ট্য হলো তার প্যাথোলজি খুব ধীরে ধীরে প্রকাশ পায়। আর আর কোস্টিকাম আবার ওষুধটাও খুব গভীর ক্রিয়াশীল, এবং এদের ক্রিয়া খুব ধীরে ধীরেও হয়। অনেক ডাক্তারই বলেছেন যে আমরা বাংলাদেশে ওষুধ দিই 1 সপ্তাহ, আর অনেকে 2 সপ্তাহের ওষুধ দেয়, বা এই 3 সপ্তাহের ওষুধ দিয়ে তারপরে রোগীর ক্রিয়া করে, পরবর্তী ফলো আপ নেয়। কোস্টিকামের রোগীর ক্ষেত্রে এই অল্প সময় যথেষ্ট না, অনেক সময় এর লম্বা টাইম নিতে হয়। এবং অনেকেই বলে যে কোস্টিকাম রোগীদের 1 মাস বা 4 সপ্তাহ, কি বলে 6 সপ্তাহ, 42 দিন পর্যন্ত পরে এগুলো ফলো আপ নিতে, কারণ এদের ক্রিয়া যেহেতু ধীরে ধীরে হয়, রেজাল্টটা পেতেও সময় লাগে। তো সেই ক্ষেত্রে যেহেতু আপনার রোগী তার স্ট্রোক হয়েছিল, তারপরে প্যারালাইসিস হয়েছে, এখন কোস্টিকাম দেওয়ানে তার উন্নতি হয়েছে, আপনি বলছেন 90% উন্নতি হয়েছে। একটা প্রথম জিনিস হলো যে আমাদেরকে ধৈর্য, মানে কোন ওষুধ না দিয়ে ধৈর্য ধরে সেটা পর্যবেক্ষণ করা উচিত, যে অ্যাকচুয়ালি ওষুধটা এখনো কাজ করতেছে কিনা। আর শুরুর দিকে যেভাবে প্রথম দিকে রোগীরা যতটা উপশম পায়, শেষের দিকে একটু ধীরে ধীরে হয় অনেক সময়। তো একটা কিউর হইতে বিজল কাজ যেরকম বলেছেন, সময় লাগে, একটু ধৈর্য ধরেন। আর এই প্যারালাইসিসের বিষয়টা তো, এটা একটু টাইম লাগে অনেক বেশি। তো আপনি 1M দিচ্ছেন, 1M এর যথেষ্ট ক্রিয়া দেন, সময় দেন। প্রয়োজনে যদি দেখেন যে ওষুধের ক্রিয়া কাজ করতেছে না, অনেক সময় একটু শক্তি পরিবর্তন করে ওই ওষুধই আবার দিতে পারেন। তখন একটু অপেক্ষা করে যদি দেখেন যে না, এখনো কাজ করতেছে না, রোগীর মাঝে এখনো কোস্টিকামের লক্ষণ বিদ্যমান, তার সিমটম গুলো এখনো বিদ্যমান, আপনি প্রতিটা ক্ষেত্রে রোগীর কিন্তু সব তথ্যগুলো আবার যাচাই বাছাই করবেন, যে রোগীর বর্তমানের তার এই সমস্যাগুলো কোন পর্যায়ে আছে। তো কেস টেকিং প্রতিবারই নিবেন। তো আপনি ভালোভাবে সবকিছু যাচাই বাছাই করে যদি দেখেন যে না, রোগী এখনো কোস্টিকামের উপরেই আছে, কোস্টিকামের লক্ষণগুলো তার মধ্যে আছে, তাহলে কোস্টিকামের মধ্যেই থাকবেন। প্রয়োজনে যদি ওই 1M এ কাজ না করে, শক্তি পরিবর্তন করে দেওয়ার পরেও যদি যথেষ্ট আপনি সময় দেওয়ার পরে যদি দেখেন যে পেশেন্টের আর উন্নতি হচ্ছে না, কিন্তু এখনো রোগীর মধ্যে কোস্টিকামের লক্ষণ বিদ্যমান, তাহলে তখন আপনি পরে পটেন্সিতে যাবেন। কিন্তু পরে হায়ার পটেন্সিতে যাওয়ার সময় খুব বেশি তাড়াহুড়া করবেন না। আর লাস্টে যদি দেখেন যে না, হায়ার পটেন্সি দেওয়ার পরেও আপনার কাজ করতেছে না, তখন আপনি তার সিমটম অনুযায়ী পরবর্তী যে মেডিসিন আসে সেখান থেকে ওষুধ সিলেকশন করবেন। আর এই ক্ষেত্রে আপনি ওষুধের রিলেশনশিপটা একটু দেখতে পারেন, যে কোস্টিকামের কমপ্লিমেন্টারি কি, এই ওষুধের পরে কোন কোন ওষুধগুলো বেশি লাগে, সেগুলো থেকে যদি আপনি সিমটম মিলিয়ে ওষুধ দিতে পারেন, তাহলে বেশি ভালো কাজ করবে। জি, ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। জি, আসসালামু আলাইকুম স্যার। আমি একটু স্যার জয়ন্ত বিশ্বাস বাবু, আপনার স্পিকারটা অফ করেন প্লিজ। হ্যাঁ, জয়ন্ত বিশ্বাস বাবু একটু, হ্যাঁ ঠিক আছে। স্যার, আমার কোষ্ঠিকামের একটা বাস্তব অভিজ্ঞতা এবং একটা জাদু হচ্ছে স্যার, আমি একটু শেয়ার করতে চাচ্ছি, বলবো? হ্যাঁ, জাদু বলবেন, বলেন।
হ্যাঁ বলবো স্যার। জি। আমার কাছে একটা পেশেন্ট আসছে যে চোখ সে দেখে সব কিন্তু তাকাইতে পারে না, চোখের পাতা খুলতে পারে না, মানে জি, নার্ভলেস হয়ে গেছে, চোখ বুজে থাকে। যদি তার দেখতে হয় 2 আঙ্গুল দিয়ে টান দিয়ে ফাঁকা করে তারপর দেখতে হয়। জি, এজন্য সে আমার বাড়ি পটুয়াখালীতে সে চক্ষু বিশেষজ্ঞ দেখাইছে, ঢাকা তো ভালো ভালো ডাক্তার দেখাইছেন। তারা বলছে যে না এটা ঠিক হবে না, হয় তাকে তারা উপরে করে সেলাই করে দিতে পারে বা এইভাবে করে দিতে পারে। তো আমি ওটা করার পর ওই রোগীটা করে নিয়ে আসছি, আমি আমার কাছে আসছে, আসার পর আলহামদুলিল্লাহ তার দিয়ে আমি টেস্টিং করার পরে দেখলাম যে পুষ্টিকাম আসে। আমি আলহামদুলিল্লাহ 200 ডোজ দিয়ে তাকে শুরু করলাম, 200 দিয়ে দিলাম। আর আমি সাথে আমাদের বাইকে আমি ক্লিফোজ দিচ্ছিলাম। তো আল্লাহ পাকের ইচ্ছায় কিছুদিন পরই মানে ওই ঔষধ 200 শেষ হতে না হতে রুগী আসার আগে আমার কাছে খবর আসছে যে রুগী সে হাঁটতেছে, যে ওই চোখ টান্না ধরে ছাড়াই সে একা একা হাঁটতে পারে বা উঠোনে সে বাইরে ঘুরে বেড়াইতে পারে, ই ধরতে হয় না। রুগী পরে আসছে, দ্বিতীয়বার আসছে, দ্বিতীয়বার আসার পর আমি তাকে অনেম দিলাম, অনেম দেওয়ার পর আলহামদুলিল্লাহ যে অনেকেই আইসা বলে যে আপনার রুগী তো সে এখন হাঁটতেছে, সে তো পুরো ই করতেছে, আপনার এই আমার এক আত্মীয় সে ফোন দিচ্ছে তুমি আমাদের ভালো চিকিৎসা দাও না, অমুক অন্ধ মানুষ হাঁটতে পারে না, সে তো এখন ঘুরে বেড়াইতেছে। তো আমি মনে করি আসলে এটা আমাদের হোমিওপ্যাথির একটা বিশেষ জাদু বা আল্লাহ পাকের এক বিশেষ অবদান, বিশেষ দান, যে আমাদেরকে এত সূক্ষ্ম একটা মেডিসিন মাত্র 200 পাওয়ারে, যে সেই এলোপ্যাথি বড় বড় ডাক্তাররা যেখানে তাকে একেবারে বলে দিচ্ছে না এটা আর ভালো হওয়া সম্ভব না। তা আমাদের সামান্যতম ডোজের উচিত আল্লাহ তাআলা তাকে সমাধান করছেন, আল্লাহ শুকরিয়া। যে আমি আমার দৃষ্টিকোণে আমি আমার এটা আমার হোমিওপ্যাথি কোর্সটিকে একটা জাদু মনে করি, যে জাদুর মতো সে কাজ করেছে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। জি। তো পশ্চিকাম আসলে হোমিওপ্যাথির সব মেডিসিনই জাদু দেখায়। তবে জাদু দেখায় যে যারা লেভেল অফ হেলথ পড়েন ভালো করে, তারা জানেন যে সব মানুষের এই যে শরীরের জটিলতা একরকম থাকে না। কিছু মানুষ অনেক বেশি জটিল থাকে। তাদের শরীরে সমস্যাগুলো অনেক গভীরে থাকে এবং দেখা যায় বিভিন্ন মাইজম দ্বারা তারা আক্রান্ত থাকে। তো এই ধরনের রোগীদের মধ্যে জাদুটা একটু কম দেখা যায়। মানে জাদু বলতে এখানে যে ম্যাজিক কিউর হয় না কোনো কোনো রোগীতে, যে হঠাৎ করে খুব দ্রুততম সময়ের মধ্যে খুব সুন্দরভাবে রোগীটা ভালো হয়ে গেল। তো সাধারণত যাদের স্বাস্থ্যের লেভেল উন্নত, যারা উন্নত স্বাস্থ্যের অধিকারী, তাদের পিছনে বেশি মানে এই চাপা দেওয়ামূলক চিকিৎসা খুব বেশি নাই, অতীত ইতিহাসে বড় বড় রোগে আক্রান্ত হওয়ার বেশি ইতিহাস নাই, ফ্যামিলিতে বড় বড় রোগের ইতিহাস কম পাওয়া যায়, এবং যাদের প্যাথোলজি সুপারফিশিয়াল লেয়ারে থাকে, যারা সুস্থকর জীবনযাপন করে, এই ধরনের মানুষ যারা আছে যাদের স্বাস্থ্য লেভেল ভালো, এবং তাদের মধ্যেই দেখা যায় কোনো একটা মেডিসিন তখন ম্যাজিকের মতো কাজ করে। কিন্তু সব রোগীদের মধ্যে সেম সমস্যাই, সেম প্রবলেম নিয়ে হয়তো আপনার ধরেন এই চোখের এই প্রবলেম নিয়ে আপনার কাছে আসতে পারে, যেটা ক্রসিস বলে, চোখের উপরের পাতা প্যারালাইসিস হয়ে যায়। তো সেই এই একই সমস্যা নিয়েই হয়তো কোনো রোগী আপনার কাছে আসবে, দেখবেন সেইখানে আর ম্যাজিক দেখাচ্ছে না, যদিও কোষ্ঠিকামের মতো লক্ষণ তার মধ্যে পাওয়া যাচ্ছে। তো এটা নির্ভর করে পেশেন্ট তার স্বাস্থ্যের লেভেল কোন পর্যায়ে আছে তার উপর। যদি স্বাস্থ্যের লেভেল ভালো থাকে তাহলে সেখানে একদম ম্যাজিকের মতো কাজ করবে। স্বাস্থ্যের লেভেল যদি একদম নিচের দিকে থাকে তাদের মধ্যে তখন দেখা যায় যে আরোগ্য ক্রিয়াটা এত সহজ হয় না, কারণ একটা মেডিসিন দিয়েও সম্পূর্ণ আরোগ্য করা যায় না। প্রায় দেখা যায় যে তাদের কয়েকটা কয়েক ধরনের মেডিসিন, সিরিজ মেডিসিন এগুলা লাগে। আমরা যারা বিদল কাছে লেভেল অফ হেলথ করেছি তারা এই জিনিসটা ভালোভাবে বুঝতে পারবে। আমি কি কিছু বলবো? অবশ্যই স্যার। আচ্ছা, আমার একটা কোষ্ঠিকাম এর আগে বলছিলাম, কোষ্ঠিকাম একটা পেশেন্ট। তো আমার এখানে এই পাশের রুমে ওই ওই আপনি কি বলবো, বইটা কিছু ইঞ্জিনিয়ার আর ওই ডাক্তার আড্ডা মারে। তো ওখানে আরেক ইঞ্জিনিয়ার আছে, প্রায় 8-10 বছর আগে স্ট্রোক করছে, রাইট সাইড প্যারালাইজড, এবং হুইল চেয়ার থাকে, হুইল চেয়ার নিয়ে সবসময় চলে। আর এবার 6-7টা বড়িটা খাই দিয়ে মানে দিনে। তো আমি একদিন বলছিলাম যে আপনি এক কাছে একটু হোমিওপ্যাথি খান, কোনো গ্যারান্টি নাই, পানির মতো খেয়ে যাবেন, আশা করি কিছু রেজাল্ট পাবেন। হ্যাঁ, তো প্রথম তো এই ডাক্তার হাসাহাসি যাই করছে, যাই আমার কাছে খাইতেছে।
কোষ্টিকাম আমি 200 দিচ্ছি, তারই ডর ছিল স্টিপ থাকতো, বার্নিং করতো, বুঝছেন, হাত পা এগুলো সব বার্ন করতো, স্টিপ একটু শক্ত হয়ে থাকতো। হ্যাঁ, তো আর এরপর হুইল চেয়ার তো আছেই। তো আমি কোষ্টিকাম 200 দিচ্ছি, কিছুটা ভালো ফিল করছে। এরপরে 1 and 10 দিচ্ছি, কিন্তু না করে আমার করে আগে ভালো ছিল, এখন আর কোনো উপকার নাই। আবার সেই নামছি 200 নামছি নাইমা, তার দীর্ঘদিন ধরে রাখতেছি। এখন হঠাৎ করে 2 মাস দিয়ে যে হুইল চেয়ার আছে, আমি কি হুইল চেয়ার পেলাম না, আমি তো হুইল চেয়ার লাগে না। অথচ সে আধা মাইল পর্যন্ত হাইটে হাইটে আসে হুইল চেয়ার ছাড়া, যে লোক হুইল চেয়ার ছাড়া চলতোই না। এবং তার ওয়াইফ তো তাদের বাসা থেকে মোহাম্মদপুরে, তার চাচা আর মানে বাবা নাকি হুঁড়ি ডাক্তার ছিল, শুনতেই পারে না, কয় তুমি পাশে নষ্ট করতেছো, মুখ তুমি উল্টা গালাগালি করে হাজবেন্ড। আমি বললাম, ঠিক আছে, আমি খাইয়া যান। কালকে তার বউ হয়েছে কি, যে তার ওই যে জিব্বার ভিতরে রেনুলা হয়েছে আর পায়ের ভিতরে হিলে স্পার হয়নি, স্পার হয়েছে। আমি ঠিক আছে, এখন তো আইসি, আমি পরে কথা হলো, বিজি আছি। হ্যাঁ, বউ কিন্তু উল্টা জামাইয়ের ঘাড়ির উপর রাখছি, যে তুমি পয়সা নষ্ট করতেছো, পয়সা নষ্ট করতেছো। এখন বলে না, আসলে তো আমি চোখের সামনে দেখতেছি, উপকার হয়েছে, ভালো। হ্যাঁ, এইটাই হয়ে গেছে। সে আমার কালকে মানে ওষুধ দেওয়ার জন্য পাগল। আমি বলি, না, আমি একটু বিজি, চাপা মারছি আর কি, আমি বিজি আছি, পরে অ্যাপয়েন্টমেন্ট করে আসি। এবার দাম বাড়াইতেছে। দাম বাড়াইছি। এবার তার কথাকাটি শুরু করে দিচ্ছে, এটা আবার কোন কেস? জয় স্যার, আপনি কি চেম্বার করেন? আপনার কানাডা থেকে চেম্বার করেন? জি, জয় স্যার তো চেম্বার করে খায়। তো হ্যাঁ, এই ডেকি স্বর্গে আমি- গেলেও ধান ভাঙ্গে, কানাডা গেলে যে হোমিওপ্যাথি ধরে আছে। ওখানে কি হোমিওপ্যাথির মোটামুটি আছে, বিভিন্ন চেম্বার আছে বা ডাক্তার আছেন?